সকলকে আদাব, নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা গল্প, একটা চিরায়ত গল্প। সেই গল্পটা হচ্ছে সুখ এবং সুখীকে এ নিয়ে গল্প। এটা খুবই আলোচিত, বিভিন্ন যুগ যুগ থেকে এটা খুবই আলোচিত, মানে ইটস এ ভেরি ওয়াইডলি ডিসকাসড ম্যাটার অল দ্য এজেস। এই সুখ এবং সুখী মানুষটি, এটাকে নিয়ে অনেক আগ থেকে মানুষ ভাবছে। আমরা সবসময় জীবমাত্রই আমরা সুখের সন্ধান করি। সুখটা কি? সুখটা কিভাবে ধরা যায়? সুখটা সেই মায়ামৃগের মতো। অবশ্য ব্যক্তি হিসাবে, মানে ব্যক্তির নিরিখে সুখ অনুভূতি এটা ভিন্ন রকম। এটা ইন্ডিভিজুয়ালভাবে এটা ভিন্নতা প্রকাশ করে। এক একজনের কাছে সুখের সংজ্ঞা এক এক রকম। তো অনেক মহাজ্ঞানী মহাজন এই সুখ নিয়ে অনেক কথাই বলে গেছেন। সুখী মানুষটিকে, তো এই সুখী মানুষটিকে এটা আলোচনা করতে গেলে আমাদের সেই ছোটবেলায় স্কুলের সেই পাঠ্য ছিল, ক্লাস 8-এর পাঠ্য, সম্ভবত ক্লাস 8-এর পাঠ্য ছিল। সে পাঠ্যটা, ওখানে একটা কবিতা ছিল, সেই ইংল্যান্ডের বিখ্যাত কবি আলেকজান্ডার পোপ। সেই আলেকজান্ডার পোপের, আমরা সেই ছোটবেলায় বলতাম যে সে হ্যাপি দি ম্যান কবিতা, সে হ্যাপি দি ম্যান কবিতা। আসলে কবিতাটার নাম ছিল ওড অন সলিটিউড। তো কবি এই আলেকজান্ডার পোপ, ইনি সেই 18 শতাব্দীর একজন কবি। তিনি একজন স্যাটারিস্ট আর কি, মানে তার লেখার আচরণ, তার লেখার যে মানে ভাবগম্ভীরতা বা প্রকাশভঙ্গি, এটা একটা স্যাটার রূপ পরিগ্রহ করে। মানে তিনি একজন স্যাটারিস্ট আর কি। স্যাটারিস্ট হচ্ছে যিনি বিদ্রুপাত্মক অর্থাৎ ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক বা ব্যঙ্গাত্মক কিছু লেখেন, যার লেখার মধ্যে বা লেখনীর মধ্যে এই বিদ্রুপাত্মক বা ব্যঙ্গাত্মক কিছু প্রকাশ পায়, তাকেই মানে স্যাটারিস্ট বলা হয় আর কি। যেমন কেউ স্যাটার করে এরকম যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, তাকে নিয়ে যদি হাস্যকর বা হাস্যস্পদ কোনো কিছু করা হয়, তাহলে সেটা স্যাটায়ার। সেটা মানে মানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলে তাকে তার সামনে এমন একটা আয়না দাঁড় করিয়ে দেওয়া হয় যে আয়নাতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের চেহারা দেখতে পারে, দেখে নিজেকে সংশোধন করতে পারে বা সমাজের অন্যান্য যারা আছে তাদের সঙ্গে কম্পেয়ার করতে পারে, অর্থাৎ নিজের সংস্কার হতে পারে। তো যাই হোক, এই কবির সেই বিখ্যাত কবিতা ওড অন সলিটিউড। ওড কথাটার অর্থ বলা যায় মানে গাথা বা গীতি কবিতা বা গাথা, গান, গাথা, গীতি কবিতা, এই ধরনের আর কি। আর সলিটিউড মানে হচ্ছে মানে সলিটারিনেস, নীরবতা। তাহলে ওড অন সলিটিউড মানে বোঝাচ্ছে নীরবতার গান বা নীরবতার গাথা বা নীরব নিয়ে যে গাথা,
যে সুর, যে গান, সেটাই হচ্ছে এই কবিতার প্রতিপাদ্য বিষয় আর কি। তবে এখানে সুখ নিয়ে বলতে যে কবি প্রথম 4 লাইনে যে পংক্তি আছে সেই পংক্তি, তার পরবর্তী 4 লাইন, এই দ্বিতীয় পংক্তি, এই মোট এই 8টা লাইনের মধ্যে কবি সুন্দরভাবে উদাহরণ দিয়ে প্রকৃতির সাধারণ অবজেক্টগুলো, প্রকৃতির সাধারণ উপাদান থেকে একটা মানুষ যে সুখ কল্পনা করতে পারে, এটা তিনি সুন্দরভাবে, খুব স্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সুখের সংজ্ঞা কেমন হতে পারে। আমরা তো সবাই সেই সুখের পাশে ছুটছি, সুখের পিছনে ছুটছি, সেই মায়ামেঘের পিছনে ছোটার মতো ছুটছি আর ছুটছি, কিন্তু সুখ সেই মায়ামেঘের মতো ধরা দেয় না। কখন যে সুখ আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেছে আমরা বুঝতেই পারিনি। আমাদের সেই ব্যস্ততায়, আমাদের বৈষয়িক কারণের মাধ্যমে আমরা যেভাবে জগতে বাস করি, তাতে সুখের কল্পনাগুলো আমাদের হারিয়ে যায়। দেখা যায় যে সুখ খুঁজতে যে এমন ছোটাছুটি করি যে আমাদের মাত্রাটা ক্রস করে যায়, মানে লিমিট ক্রস করে যায়। সুখ খুঁজতে যে লিমিট ক্রস মানে যে লিমিট ক্রস করার ফলে সেটা হয়ে যায় কি, অন্যকে ব্যথা দেওয়া হয়ে যায়, অন্যের পীড়ার কারণ হয়ে দাঁড়ায়, সমাজের একটা পীড়ার কারণ হয়ে যায়, মানে একটা ডিস্টারবেন্স তৈরি হয় আর কি। তাহলে এই সুখ একটা আপেক্ষিক ব্যাপার হলেও এটা যে কবিতার মাধ্যমে যে কবি যে সুন্দরভাবে এর যে একটা বর্ণনা দিয়েছেন এই প্রথম 8টা লাইনে, সেটা বলতে গেলে এইরকম। আমরা একটু গল্প করবো সেই কবিতাটাকে। যে প্রথমেই বলা হয়েছে, দ্য হ্যাপি ম্যান whose wish and care a few paternal acres bound, content to breathe his native air and his own ground. সেই সুখী লোক যার ইচ্ছা, যার অভিব্যক্তি, যার উদ্বেগ, এগুলো পরিগ্রহ করে তার পৈতৃক যে জমিটুকু আছে, সামান্য জমি আছে, সেটাকেই ঘিরেই কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার, মানে সে শ্বাস প্রশ্বাস নেয় তার নিজ দেশে সে শ্বাস প্রশ্বাস নেয়। কন্টেন্ট টু ব্রেথ নিয়ে, অর্থাৎ শ্বাস নিয়ে সে প্রশান্তি পায়। প্রশান্তি, কন্টেন্ট টু ব্রেথ ইন হিজ নেটিভ এয়ার, তার নিজ দেশে, নিজ ভূমিতে, অন হিজ অন গ্রাউন্ড, মানে তার নিজ ভূমিতে, তার নিজ দেশে শ্বাস নিয়ে সেই পরিতৃপ্ত, সেই হ্যাপি মানুষ, সেই সুখী মানুষ। কবি এখানে স্পষ্ট করে বুঝিয়েছেন কিন্তু যে নিজ দেশে নেটিভ এয়ার, অর্থাৎ নিজ দেশের বাতাস সে শ্বাস নেয়, নিজ দেশের বাতাসে শ্বাস নেয়, নেটিভ এয়ার। আর ইন হিজ ওন গ্রাউন্ড, তার নিজ ভূমিতে দাঁড়িয়ে, তার নিজ ভূমিতে থেকে এখানে তিনি বিদেশ বিভূয়ী সেই পরভূমিতে দাঁড়িয়ে সেই অন্যের ভূমির বাতাসে নিঃশ্বাস নেওয়ার কথা বলেননি, তিনি বিদেশ বিভূয়ের কথা বলেননি, তিনি নিজ সেই নেটিভ ল্যান্ডের কথা বলেছেন। তার পৈতৃক সম্পত্তির সেই
মাটিতে সে শ্বাস প্রশ্বাস নিয়ে পরিতৃপ্ত, সেই হ্যাপি মানুষ। তারপর বলা হয়েছে যে তার যে পশুপাল আছে, দুধের পশুপাল, এই দুধের পশুপালগুলো তাকে দুধ দেয়, মানে হার্ট তার হার্ট, সেই পশুপাল, সেই দুধের পশুপালগুলো তাকে দুধ দেয়। তারপর তার যে জমি আছে, সেই জমি তাকে ফুড গ্রেইন, তাকে ব্রেড অর্থাৎ ভাত বা রুটি বা শস্যদানা তাকে দেয়। তারপর কি যে দেখা যায় যে মানে হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ অ্যাটের, অর্থাৎ তার যে পশুপাল আছে সেই পশুপাল তাকে পোশাকও দেয়, অর্থাৎ ক্লোথস মানে পোশাক, অ্যাটের তাকে পোশাক সরবরাহ করে। হুজ ট্রিজ ইন সামার ইয়েল্ড হিম শেড, যার বৃক্ষগুলো গরমে ছায়া দেয়। ফায়ারউড ইন উইন্টার, অর্থাৎ শীতে কাঠ সরবরাহ করে, অর্থাৎ জ্বালানি কাঠ সরবরাহ করে গরম রাখার জন্য। অর্থাৎ এই যে সুখটা, এই যে একটা বিষয়গত সুখ অর্থাৎ দৃশ্যমান সুখটা, দ্য পোয়েট হ্যাজ ড্রন এ পেন পিকচার of simple happiness in his poem in these lines, very simply, খুব সাধারণভাবেই কবি এই সাধারণত্বের মধ্য দিয়ে সেই সুখী মানুষটির জীবনের একটা দৃশ্য তিনি আঁকিয়েছেন। তারপর আছে ব্লেসড, আশীর্বাদ পুষ্ট। কি আশীর্বাদ পুষ্ট? যে আনকনসার্নলি ফাইন্ড, সে আনকনসার্নলি দেখতে পায়। আনকনসার্নলি মানে এই বিষয় আশায়, জগতের বিষয় আশয় থেকে একটু মানে ইনডিফারেন্ট, অর্থাৎ একটু উদাসীন থেকে, অর্থাৎ বিষয় থেকেও বৈরাগী সেজে, অর্থাৎ বিষয় আশয়ের থেকেও যে আনকনসার্নলি, অর্থাৎ অবচেতনভাবেই, অর্থাৎ মানে অনেকটা উদ্দেশ্যহীনভাবেই সে দেখতে পায় তার দিন, তারপর মাস, সেই বছর কিভাবে সফট স্লাইড হবে, মানে সফটলি স্লাইড হবে, মানে কি সুন্দরভাবে মানে নীরবে পার হয়ে যাচ্ছে। মানে বিষয়গত অর্থাৎ তার জগতের থেকেও সে আনকনসার্নলি অর্থাৎ কনসার্ন নয়, অর্থাৎ সম্পর্কিত নয়, একটা আনকনসার্ন অর্থাৎ হচ্ছে সম্পর্কহীন, মানে বিষয়ের সাথে সম্পর্কহীনভাবে, অর্থাৎ সে উপলব্ধি করতে পারে তার দিনগুলো যাচ্ছে, তার মাস যাচ্ছে, তার বছর যাচ্ছে। তারপর ইন হেলথ অফ বডি, সুস্বাস্থ্য নিয়ে, পিচ অফ মাইন্ড, মনের প্রশান্তিতে, কোয়াইট বাই ডে অর্থাৎ দিনের নীরবতায়। তাহলে দিনের নীরবতায়, তারপর সেই পিচ অফ মাইন্ড অর্থাৎ মনের প্রশান্তিতে, সুস্থ দেহে সে এগুলো তার দিন, তারপর মাস, বছর যে পার হয়ে যাচ্ছে, সে নির্বিকারভাবে এগুলো উপলব্ধি করতে পারে। তারপর বলা হয়েছে যে
এখন যেগুলো বলা হবে সেগুলো হচ্ছে ওই মানে দৃশ্যমান নয়, অনেকটা মনের মনের দর্শনের সঙ্গে সম্পর্কিত, মনের দর্শনের সঙ্গে সম্পর্কিত, যেটা দেখা যায় না, যেটা মন দিয়ে ভাবতে হয়, সেটাই। যেমন সাউন্ড স্লিপ বাই নাইট, তারপর রাতে তার একটা কি হবে, একটা নিরবচ্ছিন্ন ঘুম হবে, রাতের নিরবিচ্ছিন্ন ঘুম। তারপর হবে স্টাডি অ্যান্ড এইজ, সেখানে থাকবে স্টাডি মানে এখানে লেখাপড়া বোঝায়নি, অধ্যয়ন বোঝায়নি, একদম বই পড়া বা গল্পের বই পড়ায় বা মানে বই পড়া এটা বোঝায়নি, মানে স্টাডি থাকবে। স্টাডি যেমন লালন, তিনি লেখাপড়া জানতেন না, কিন্তু তার মধ্যে স্টাডি ছিল। এই স্টাডিটা শুধু বই পাঠ নয়, শুধু লেখাপড়া নয়, তাহলে স্টাডি থাকতে হবে, তার বিশ্রাম থাকতে হবে। এই বিশ্রাম, স্টাডি, তারপর সেখানে থাকবে ইনোসেন্স। ইনোসেন্স মানে নিষ্পাপ একটা দিক। তারপর রিক্রিয়েশন, একটা সুইট রিক্রিয়েশন থাকবে, সুইট একটা মিষ্টি বিনোদন থাকবে। সেই মিষ্টি বিনোদন, তারপর সাউন্ড স্লিপ, এগুলোর মধ্য দিয়ে, তারপর হচ্ছে এগুলো মিলেমিশে, তারপর বিশ্রাম, এগুলো মিলেমিশে তাকে আনন্দ দেবে। সেই হ্যাপি লোক, সেই সুখী মানুষ। তারপর দেখা গেল যে সেই ইনোসেন্টটা, অর্থাৎ তার যে মনের যে নিষ্পাপ দিকটা, সেই নিষ্পাপ দিকটা তাকে আধ্যাত্মিক প্রশান্তি দেবে, যে প্রশান্তিটা তার মেডিটেশনের মানে বেস্ট অফ দ্য ইন দ্য মেডিটেশন, বেস্ট ডাজ ইন দ্য মেডিটেশন, বা বেস্ট ডু ইন দ্য মেডিটেশন, যেটা কাজ করে তার মগ্নতায়, ধ্যানমগ্নতায়, সেই ধ্যানমগ্নতার মধ্যে তার সেই অধ্যয়ন আছে, তার সেই অধ্যয়ন, সেই যে বললাম সেই অধ্যয়ন, সেই ধ্যানমগ্নতা, সেই ধ্যানমগ্নতা বলতেই সেখানে একটা অধ্যয়ন আছে। যেমন একটা বিজ্ঞানী, সেও কিন্তু ধ্যানমগ্ন হয়ে চিন্তা করতে পারে। সেই চিন্তাটা কোনো বিষয়, কোনো সাবজেক্ট স্টাডি হতে পারে, সেই সাবজেক্ট নিয়ে, কোনো বিষয় নিয়ে, কোনো আবিষ্কার নিয়ে, নতুন কোনো আবিষ্কার, সেই আবিষ্কার নিয়ে সেই ধ্যানমগ্ন হয়ে থাকতে পারে। সেই মেডিটেশনের কথা বলা হয়েছে। এটাও একটা আধ্যাত্মিক সুখ। সেই আধ্যাত্মিক সুখের মধ্য দিয়ে সে স্টাডি করবে, সে সুইট রিক্রিয়েশন পাবে, সে বিশ্রাম নেবে, সব কিছু মিলেমিশে সে সাউন্ড হেলথ, সাউন্ড মাইন্ডে সে তার দিনগুলো পার করবে। আসলে সেই সুখী মানুষ। তারপর কবিতার শেষের লাইনগুলো একটু বেশি আধ্যাত্মিক লাগে আমার কাছে, বেশি আধ্যাত্মিক। মানে কবি বোঝাতে চেয়েছেন যে মানে লেট মি লিভ আনসিন আননোন, মানে আমাকে থাকতে দাও আনসিন আননোন, অর্থাৎ অদেখা হয়ে, অচেনা হয়ে আমাকে থাকতে দাও। মানে আমাকে যেন কেউ চিনতে না পারে, আমাকে কি যেন কেউ জানতে না পারে, আমাকে নিয়ে কেউ যেন মানে গীত করতে না পারে। মানে আমি আনসাং হয়ে থাকতে চাই। আনসাং মানে আমাকে নিয়ে গান করুক, আমাকে নিয়ে কিছু লেখুক,
আমাকে নিয়ে হইচই করুক, এটার দরকার নেই আমার। তারপর আবার বলেছেন যে তিনি আনলেমেন্টেড ডাই, মানে আনলেমেন্টেড ডাই মানে বিলাপহীন, অর্থাৎ যে মৃত্যুর মধ্যে কোনো বিলাপ নাই, মানে তার মৃত্যু নিয়ে কেউ আহাজারি বলবে না, আহা কি হয়ে গেল, সেই মাথা কুটিরে সেই মাথা আছড়ে কেউ কান্নাকাটি করবে না, দুঃখ প্রকাশ করবে না, এই রকম তার মৃত্যুটা যেন হয়। তাহলে কবি কতটাই জগৎ থেকে নিঃসঙ্গতার গুণগান গেয়েছেন, এই জগৎ থেকে এই কবিতাটার মধ্যে তার সেই নিঃসঙ্গতার গান, এটা বোঝা যায়। সেই সুখী মানুষের মধ্যে সেই নিঃসঙ্গতার গান থাকতে হবে, সেই আধ্যাত্মিকতা থাকতে হবে। তারপর বলেছিলেন যে স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, জগৎ থেকে একটু সরে, জগৎ থেকে একটু সরে যেয়ে, জগৎ থেকে মানে অ্যাপার্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, এই জাগতিক বিষয় থেকে সরে যেয়ে, মানে একটা স্টোনও জানবে না যে ইভেন এ স্টোন উইল নট সে যে হোয়ার আই লাই, মানে কোথায় আমি শেষ নিদ্রায় আছি, মানে একটা পাথর জানবে না জগতের